দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সংসদ বিলুপ্তিকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় আটক সবাইকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়েছে। বিকেল 3টার মধ্যে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করা হবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান খোলার নির্দেশ থাকলেও রাজধানীর বেশিরভাগ শাখা অফিস ছিল বন্ধ। দু একটি ব্যাংকের প্রধান শাখা খুলেও গ্রাহক উপস্থিতি ছিল কম। কর্মকর্তারা জানান, নিরাপত্তাজনিত কারণে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকগুলো। এদিকে শাখা বন্ধ থাকায় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিদায়ের পরদিনই আবারও খোলা হয় সরকারি বেসরকারি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। মঙ্গলবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলে ছিল না তেমন কর্মচাঞ্চল্য। সকাল 10টায় অফিস শুরু হলেও রাজধানীর বেশিরভাগ ব্যাংকের শাখা অফিস ছিল বন্ধ। কয়েকটি ব্যাংকের শাখা খোলা থাকলেও গ্রাহক এবং কর্মীদের উপস্থিতি ছিল হাতে গোনা। হঠাৎ পরিবর্তনের জন্য একটু কাজ করতেছে মানুষের কাছে। ব্যাংকের শাখা বন্ধ থাকায় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। 2টি শাখা করছি, টাকা নেই বলে আপনি হেড অফিসে যান, ওখানে পাবেন। এখানে এসে পেয়েছি, মোটামুটি এখন সুশৃঙ্খলভাবে টাকা দিতেছে। প্রথমে কারণ বাজার শাখায় গেছিলাম, ওখানে যাওয়ার পরে দেখলাম যে ব্যাংকের তালা মারা এবং আপনার ওরা বললো যে আজকের মতো ক্যাশ ক্লোজ, কালকে সকালে আসতে বলছে আর কি। তখন আমি আবার ভাবলাম যে মতিঝিল যেহেতু মেন ব্রাঞ্চ, এখানে আসলে হয়তো বা টাকা তোলা যাবে। এদিকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নিরাপত্তার কথা চিন্তা করে খোলা হয়নি অনেক শাখা অফিস, তবে সচল করা হয়েছে এটিএম বুথ। অনেক রুটে আমরা টাকা পাঠাতে পারি নাই, কারণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে তো টাকা পাঠানো ঠিক হবে। এই জন্যই সেই নিরাপত্তার আশঙ্কাতে বা ঘাটতিতেই আমরা অনেক ক্ষেত্রে টাকা পাঠাতে পারি না। এটাই এর জন্য সাময়িক অসুবিধা হতে পারে। বিকেল 3টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হওয়ার কথা থাকলেও গ্রাহক না থাকায় এবং নিরাপত্তার কথা চিন্তা করে মতিঝিল এলাকায় দুপুর 2টার মধ্যে অফিস ত্যাগ করেছে বেশিরভাগ ব্যাংকের কর্মকর্তারা। এদিকে ইসলামী ব্যাংকের সিবিএ নেতারা জানান, দখলকৃত ইসলামী ব্যাংকে 2017 সালের পর যত এক্সিকিউটিভ এসেছে তাদেরকে আর ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার পতনের পর অফিস খোলার প্রথম দিন কার্যালয়ে আসেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে সাংবাদিক প্রবেশে দীর্ঘদিন যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সঙ্গে এক মত বিনিময় সভায় এই তথ্য জানান। কাজী সাইদুর রহমান বলেন, গভর্নর মানসিক চাপের কারণে অফিস করছেন না। তিনি সবাইকে স্বাভাবিক কাজ চালিয়ে নেওয়ার জন্য বলেছেন। নতুন সরকারের সাথে বাংলাদেশ ব্যাংক কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় অন্যান্য ডেপুটি গভর্নর নুরুন নাহার, খুরশিদ আলম, হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনে স্বস্তি ফিরেছে দেশের শেয়ার বাজারে। মঙ্গলবার শেয়ার বাজারে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় 200 পয়েন্ট। লেনদেন হয়েছে 750 কোটি টাকা। দর বেড়েছে 82 প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 467 পয়েন্ট। বিপর্যস্ত পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মঙ্গলবার লেনদেনের 11 মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ে 250 পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স বেড়েছে 197.15 পয়েন্ট, অবস্থান করছে 5426 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 749 কোটি 99 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 243 কোটি টাকা।
হাতবদলে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৮টির, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ট্রাস্ট ব্যাংক, দ্বিতীয় উত্তরা ব্যাংক, তৃতীয় অবস্থানে অগ্নি সিস্টেম। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম মাইদাস ফাইন্যান্স, দ্বিতীয় অ্যাসোসিয়েট অক্সিজেন, তৃতীয় অবস্থানে ড্রাগন সোয়েটার। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ৪৬৭ পয়েন্ট, অবস্থান করছে ১৫,৩৯৩ পয়েন্টে। লেনদেন হয় ৯,২৯,০০,০০০ টাকা শেয়ার। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। পাশাপাশি ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে ইন্টারনেট সেবা অব্যাহত রাখারও দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেসির মধ্যে আমাদের প্রাইভেট সেক্টরকে ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। তাদেরকে কোনোভাবে পলিটিসাইজ করা যাবে না। তাদেরকে পলিসি সুবিধা দিয়ে তাদেরকে আজকে একটা ব্যবসা বান্ধব, বিশেষ করে কর বান্ধব পরিবেশ আমাদের তৈরি করতে হবে এবং এখন যা ক্ষতি হয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। এখানে ব্যাংক অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। জনাব আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অর্থনীতি আমাদের আগে থেকেই চ্যালেঞ্জের মুখে ছিল, আর এখন আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে করে সামনের দিকে অগ্রসর হতে আমাদের কি কি করণীয়? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে আমাদের আগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বর্তমানে সিকিউরিটি সিচুয়েশন, এটাকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে আনতে হবে। এটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। এটা ১ নম্বর। ২ নম্বর যে জিনিসটা হচ্ছে যে আমাদের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটাকে যদি আমরা আগামীতে রিফর্ম করে এটা থেকে বের হয়ে আসতে চাই টেকসই ভাবে, তাহলে কিন্তু পলিটিক্যাল রিফর্মটার দরকার হবে। পলিটিক্যাল রিফর্মটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলছি যে যদি রাজনীতি ঠিক না থাকে অর্থনীতি ঠিক থাকতে পারে না। কাজে রাজনীতিকে ঠিক করেই অর্থনীতিকে টেকসই ভাবে ঠিক করতে হবে। সেই কারণে আমি বলবো যে পলিটিক্যাল রিফর্ম, কনস্টিটিউশনাল রিফর্ম, এগুলো করেই তারপরে একই সাথে আমাকে অর্থনৈতিক রিফর্মগুলোর দিকে যেতে হবে। অর্থনৈতিক রিফর্মের দুটো সাইডে আমাদের সমস্যা। একটা হচ্ছে যে বর্তমান যে সামগ্রিক অর্থনৈতিক সিচুয়েশন, মূল্যস্ফীতির চাপ, এটা আরো বাড়বে সামনের মাসে। আমাদের যে এক্সচেঞ্জ রেটের উপর চাপ, এটাও হয়তো বাড়বে সামনের দিকে। এগুলোকে খুব দ্রুত সমাধান করতে হবে। হ্যাঁ, সরকার পরিবর্তনের কারণে একটা আস্থা ফিরে আসছে জনগণে। অনেকেই হয়তো এখন আগের অবস্থার চাইতে সামনের দিকে ভবিষ্যতের কথা ভালোভাবে চিন্তা করছেন, পজিটিভলি দেখার চেষ্টা করছেন। কিন্তু সেটা নেতৃত্বটা দিতে হবে আগামী যে সরকার আসবে সেই সরকারকে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টকেই কিন্তু এই নেতৃত্বটা দিতে হবে। এবং নেতৃত্বটা দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে একদিকে পলিটিক্যাল রিফর্মটাকে কাজে লাগাতে হবে, যাতে আমরা একটা পরিবারতন্ত্র এবং একটা একনায়কতন্ত্র থেকে বের হয়ে যেন আরেকটা পরিবারতন্ত্র, আরেকটা একনায়কতন্ত্রের মধ্যে না পড়ে যাই, সেই দিকটা খেয়াল করতে হবে। আমরা চাই না যে আমরা ফ্রাইং প্যান টু ফায়ার আমরা পড়ে যাই। কাজে রাজনৈতিক সমাধানটা, রাজনৈতিক সংস্কারটা যদি আমরা কালচারটা ডেভেলপ করতে না পারি তাহলে ইলেকশনে যাওয়ার কোনো মিনিংফুল হবে বলে আমার কাছে মনে হয় না। এবং ইলেকশন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, রাজনৈতিক সংস্কার করতে না পারি, আমরা অর্থনৈতিক সংস্কার কার্যক্রম অবশ্যই আমরা টেকনিক্যালি আমরা করতে পারবো, সেই ধরনের লোক এবং অভিজ্ঞতা বাংলাদেশে আছে। কিন্তু সেটাকে টেকসই করতে হলে রাজনৈতিক সমাধান, রাজনৈতিক রিফর্ম, এগুলোকে আগে করতে হবে, সাথেই করতে হবে, তা না হলে টেকসই হবে না। বছর আমাদের এফডিআই এর পরিমাণ তো এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং তা ধরে রাখতে আমাদের কি করা উচিত বলে আপনার বিশ্লেষণ? দেখুন, এফডিআই আনতে হলে আমাকে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, এটাকে স্থিতিশীল করতে হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট খুব দ্রুততার সাথে আসলে পরে তারা যদি সংকেত দেয় বাজারকে এবং বিশ্ববাজারকে যে বাংলাদেশ ইজ নাও ওপেন, বাংলাদেশ হ্যাজ নাও গট এ মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সরকার, এবং যে সরকার
স্বজনপ্রিয়তা থাকবে না, যে সরকার রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেবে না, ব্যবসায়িক সিদ্ধান্ত ব্যবসায়িকভাবেই হবে এবং সবার জন্য নিরাপত্তা আমরা নিশ্চিত করব, এই ধরনের মেসেজটা যদি যায় এবং সেটা যদি তারা কার্যকরভাবে বাংলাদেশের মাটিতে দেখতে পায়, তাহলেই আবার এফডিআই ফেরত আসবে, তাছাড়া আসবে না। অন্তর্বর্তী সরকারের যে বিষয়টি আমরা দেখেছি যে এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনার নামও আমরা শুনতে পেয়েছি। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রাথমিক রূপরেখা আমাদের ইতোমধ্যেই সবারই জানা হয়ে গেছে। এই বিষয়ে আপনার কি মতামত, আর অর্থনীতি পুনরুদ্ধারে সেক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ থাকবে আমাদের? দেখুন, চ্যালেঞ্জ বিশাল এবং এটাকে মোকাবেলা করতে হবে আমাদেরকে জাতি হিসাবে, আমাদেরকে ব্যক্তি হিসাবে, আমাদের সবাইকে সেই দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। আমি যেটা বলবো, সরকার গঠনটা খুবই অত্যাবশ্যকীয়। কারা থাকবেন সেটা আমি জানি না, কিন্তু যারাই থাকুক না কেন তারা যেন যোগ্য ব্যক্তি হন, তারা যেন তাদের রেসপেক্টিভ ফিল্ডের অথরিটি হন এবং তারা যেন সততা, নিষ্ঠা এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যে দেশের স্বার্থে কাজ করেন। এই জিনিসগুলো যদি হয় তাহলে আমি মনে করি যে একটা ভালো কিছু আমরা অবশ্যই পেতে পারবো। আমি মনে করি না যে এখন আমাদের দ্রুততার সাথে ইলেকশনে যাওয়াটা ঠিক হবে। তাহলে কিন্তু আমরা আগের যে ঘূর্ণাবর্ত এবং আগের মতোই যে একটা ডিক্টেটোরিয়াল রেজিম, সেটাই কিন্তু আমরা আবার নতুন বোতলে পাবো। হ্যাঁ, সেটা হয়তো অন্য পরিবার থেকে আসবে, অন্য ব্যক্তির থেকে আসবে, সেই স্বৈরতন্ত্র, সেটা কিন্তু কাম্য হবে না। আমরা চাই পলিটিক্যাল রিফর্ম, আমরা চাই ইকোনমিক রিফর্ম, সেটা যেন হয়। সেই রকম একটা সরকার দরকার এবং তাদের যদি কয়েক বছর সময় লাগুক, কিন্তু টেকসই গণতন্ত্র, যেখানে কোনো মতেই একটা ব্যক্তি ক্ষমতাকে অপব্যবহার করতে পারবে না, সেই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং যে ধরনের কাঠামোগত পরিবর্তন দরকার সবগুলো ইনস্টিটিউশনে, সেটা বিচার ব্যবস্থাই হোক, পুলিশ হোক, দুদক হোক, সব জায়গাতে সংস্কার কার্যক্রম করে এবং একটা করতে হবে রুল বেসড একটা সিস্টেম বাংলাদেশ যেন পায়, জনগণ যেন পায়, জনগণ যেন সেবা পায়, ঘুষ দিয়ে যেন সেবা কিনতে না হয়। সেই ব্যবস্থা, অর্থনীতির দিকে আমাদেরকে যেতে হবে, দেশের দিকে যেতে হবে দেশ, তাহলেই এই মুক্তি প্রকৃত মুক্তির রূপ নেবে। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজার। অস্থিরতায় বাজারে পণ্যের সরবরাহ কমায় কিছুটা দাম বেড়েছে, তবে ক্রেতা বিক্রেতাদের আশা শিগগিরই বাজারে পণ্যের ঘাটতি দূর হবে এবং দাম সহনীয় পর্যায়ে পৌঁছবে। সরকার পতনের পর স্বাভাবিক হচ্ছে রাজধানীর কাঁচা বাজারগুলো। সরবরাহ কম হওয়ায় দাম বাড়লেও ফিরছে স্বস্তি। 2-3 দিন আগে প্রতি কেজি বেগুন 50 টাকায় বিক্রি হলেও এখন কিনতে হচ্ছে 60 টাকায়। করলার কেজি 80 টাকা আর পটল 50 টাকা। কাঁচামরিচের জন্য গুনতে হচ্ছে 200 টাকা। তবে বাজারে এখনও ক্রেতা সমাগম কম। এখন মোটামুটি তো আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়েছে। মালটা আইলে অবশ্যই দাম কমবে। আলুর কেজি এখনও 60 টাকা, পেঁয়াজ 120 টাকা। তবে সরবরাহে কোনো ঘাটতি চোখে পড়েনি। বাজারে আরও তদারকি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। ইনকামও কমে গেছে, আবার খরচ বেড়ে গেছে। হ্যাঁ, তো এটা যত তাড়াতাড়ি পরিবেশটা স্বাভাবিক হয়, মালামাল যত বেশি ঢুকতে পারবে তত দামও কমবে। যখন সরবরাহ বেড়ে যাবে দামও আমরা আশা করি আরও একটু কমে আসবে। সরবরাহ বেড়েছে মাছের বাজারে, তবে বেশিরভাগ মাংসের দোকান বন্ধ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানা অভিযোগে হয়রানি করেছে দেশের সর্বোচ্চ ক্ষমতা কাঠামো। এমনকি তাকে পদ্মার পানিতে ডুবানোর ইচ্ছাও জানিয়েছিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে মানি লন্ডারিং আইনের মামলায় তার অভিজ্ঞতাকে ডক্টর ইউনূস বলেন, অভিশপ্ত জীবনের অংশ এই ইউনূসই হচ্ছেন শিক্ষার্থীদের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 1.5 যুগ আগে নোবেল শান্তি পুরস্কার জিতে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের আসনে আসীন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হয়ে ওঠেন দেশবাসীর গর্বের মানুষ। এরপর ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেসনাল গোল্ড মেডেল পান তিনি। এই 3টি পুরস্কার জয়ী ইতিহাসের মাত্র 7 জনের একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের 43টি দেশের 107টি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ, সেন্টার বা একাডেমিক কার্যক্রম রয়েছে, যেগুলোকে সম্মিলিতভাবে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ ইউনূস 24টি দেশের বিশ্ববিদ্যালয় থেকে 61টি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। 33টি দেশ থেকে পেয়েছেন 136টি সম্মাননা।
দেশে গড়ে তুলেছেন প্রায় 50টি প্রতিষ্ঠান। অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনকে এক সুতোয় বুনে বিশ্বকে শিখিয়েছেন ভিন্ন ব্যবসায় পরিকল্পনা। এবার দেশের সর্বোচ্চ নির্ধারক হয়ে মানুষের জন্য কিছু করতে চান 84 বছর বয়সী এই নোবেলজয়ী। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ। বলেন, দেশের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণরা। সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। বলেন, রাজনীতিতে যুক্ত না হয়েই দেশের জন্য কাজ করতে চান তিনি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।